সেটা হচ্ছে এই আমরা যে কালীঘাট দেখছি বা যাই, এর ইতিহাসটা কি বা এর প্রতিষ্ঠানটা কবে? আচ্ছা, সবার আগে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই। নমস্কার, আমি শ্রী বাণীব্রত হালদার, কালীঘাট কালী মন্দিরের একজন সেবায়েত, এবং আমি হচ্ছি 27তম পুরুষ, ঠিক আছে, সেবায়েত পরিবারের। তো শান্তদীপদাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আচ্ছা, প্রথমত বলি মা কালীর সঙ্গে আমাদের সম্পর্কটা কী। কালীঘাটে অবস্থিত যিনি শ্রী দক্ষিণা কালী, তিনি হচ্ছেন আমাদের হালদার বাড়ির কনিষ্ঠতম নাবালিকা কন্যা, ঠিক আছে। আমরা হচ্ছি ওনার লিগালি গার্ডিয়ান, ঠিক আছে, মানে উনি হচ্ছেন আমাদের বাড়ির সদস্য আর কি, ঠিক আছে। এবার ইতিহাসটা যদি আমি বলি, দেখুন কালীঘাটের ইতিহাস প্রচুর রয়েছে, প্রচুর ভার্সনস রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল কেউ জানে না। আমি সেইটুকুই বলবো যেটুকু আমি আমার পরিবারের মাধ্যমে শুনে এসেছি এবং যেটুকু আমার পরিবার মনে করে ঠিক। তো আমি আজকে এই বইটি এনেছি, বইটা একবার দেখিয়ে দিই। এই যে বইটা, এটা হচ্ছে কালীক্ষেত্র দীপিকা, ঠিক আছে। বইটি লিখেছেন হচ্ছে শ্রী সূর্যকুমার চট্টোপাধ্যায়। বইটি অনেক আগে পাবলিশ হয়েছিল। এখন আমাদেরই একজন সিনিয়র সেবায়েত শ্রী রবীন্দ্রনাথ হালদার, উনি দীর্ঘ অনেক বছর উনি মায়ের সতীঅঙ্গ স্নান করিয়েছেন, উনি বইটা রিপাবলিশ করেছেন। তো কারুর যদি মনে হয় কালীঘাটের ভার্সানে হিস্ট্রির যতগুলো ভার্সান রয়েছে ডিটেলে পড়বে, তারাই বইটা পারচেস করে পড়তে পারে। এবার আমি একটা ছোট অংশ বলছি যেটা আমার পরিবারের মুখে আমি শুনে এসেছি। সেটা হচ্ছে মা কালী এখানে কবে থেকে রয়েছেন, কবে থেকে ওনার পূজা হচ্ছে, এটা কেউ জানে না। যেটুকু আমরা শুনি সেটুকু হচ্ছে আত্মারাম ব্রহ্মচারী নামে এক তপস্বী ছিলেন। উনি এইখানে গঙ্গার পাড়ে মায়ের তপস্যা করতেন এবং মায়ের স্বপ্নাদেশ পান। তো স্বপ্নাদেশ পাওয়ার পরে ওনার সঙ্গে ব্রহ্মানন্দগিরি নামক এক তপস্বীর পরিচয় হয়। তো ব্রহ্মানন্দগিরি নীলগিরি পর্বত থেকে এসেছিলেন, মানে হিমালয়ের পাদদেশে নীলগিরি পর্বত থেকে। এবং আত্মারাম ব্রহ্মচারী একদিন স্বপ্নাদেশ পান যে মা দেবী সতীর যে অঙ্গ, দক্ষিণ পায়ের 4টি আঙুল, সেইটি এই যে গঙ্গার পাড়ে একটি পুকুর, কুণ্ড পুকুর, যেটা দেবীকুণ্ড, সেইখানে পতিত হয়েছে। এবং আত্মারাম ব্রহ্মচারী যাতে ওইটিকে তুলে নিয়ে প্রতিষ্ঠা করেন সেই বেদিতে, যে বেদিতে বসে উনি তপস্যা করেন। তো এবার আত্মারাম ব্রহ্মচারীর যে বেদি, সেই বেদিটাকে মনে করা হয় ব্রহ্মবেদী, মানে স্বয়ং ব্রহ্মা নাকি ওখানে তপস্যা করে গেছেন। তো এবার পরিচয় হয় ব্রহ্মানন্দগিরির সঙ্গে স্বপ্নাদেশের পর। ব্রহ্মানন্দগিরি ওই মূর্তি আনেন নীলগিরির পাদদেশ থেকে। এবার মূর্তিটা নিয়ে অনেক ধরনের মত রয়েছে। কেউ মনে করেন যে এই মূর্তি আত্মারাম ব্রহ্মচারী বা ব্রহ্মানন্দগিরি নিজেরা খোদাই করেছেন। কেউ মনে করেন যে এইটা স্বয়ম্ভু, মানে নিজের থেকেই এসছে। কেউ মনে করে এটা স্বয়ং বিশ্বকর্মা এসে বানিয়ে দিয়ে গেছেন। বাট মোটমাট আমরা মায়ের যে মুখমণ্ডলটি দেখি পাথরের, কষ্টি পাথরের, সেইটাকে আত্মারাম ব্রহ্মচারীর যে বেদি, সেই বেদির ওপরে তখন ওনাদের যা পুজোর রীতিনীতি ছিল সেই এতে ওনারা স্থাপনা করেন। এবার আত্মারাম ব্রহ্মচারী হলো, ব্রহ্মানন্দগিরি হলো, ওনাদের এক শিষ্য ছিলেন যার নাম হচ্ছে ভুবনেশ্বর ব্রহ্মচারী। তো ভুবনেশ্বর ব্রহ্মচারীর এক শিষ্য ছিলেন, সেই শিষ্য হচ্ছে তখনকার এই যে আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের কালীঘাট অঞ্চল বলুন বা কলকাতা অঞ্চল বলুন, তখন যে দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলো, এগুলো তখন ছিল যশোর রাজ্যের অধীনে। তখন মানে এই সময়টা আমি বলছি আপনাকে মুঘল আমলে, তখন আকবর জাহাঙ্গীর ওই সময়টা, তখন বাংলায় 12 ভূঁইয়ার রাজত্ব, 12 জন হিন্দু মুসলমান রাজা জমিদার যাই বলেন, 12 ভূঁইয়ার রাজত্ব। তো তখন যশোরের রাজা প্রতাপাদিত্যর কন্ট্রোল ছিল এই এরিয়াতে। প্রতাপাদিত্যের মামা বা কাকা, অনেকে মনে করেন মামা, অনেকে মনে করেন কাকা, মতান্তর রয়েছে, বসন্ত রায় ছিলেন এই ভুবনেশ্বর ব্রহ্মচারীর শিষ্য। তো এরকম শোনা যায় যে ভুবনেশ্বর ব্রহ্মচারীকে উনি এই মানে তখন তো ওনারা ওই কুঁড়ে ঘরে পুজো করতো মায়ের। তো বসন্ত রায় প্রথম ছোট মন্দির বানায়, আমাদের বেঙ্গল স্টাইল আর্কিটেকচারে যেরকম আটচালা, ওরকম ছোট মন্দির বানায় এবং মায়ের জন্য 595 বিঘা জমি দান করেন মায়ের সেবার জন্য। পরে যেরকম আমরা জানি যে মানসিংহ বাংলা আক্রমণ করেন, 12 ভূঁইয়া যুদ্ধ হারে এবং বাংলা চলে যায় মুঘলদের শাসনে। এবারই আসছে আমাদের ফ্যামিলির এন্ট্রি, যে আমাদের ফ্যামিলি কীভাবে দায়িত্ব পেল। তো ভবানীদাস চক্রবর্তী
উনি আসেন খনিয়ান গ্রাম থেকে। এবার এই খনিয়ান গ্রাম কোথায়, এ নিয়ে মতান্তর রয়েছে। অনেকের মতে খনিয়ান হচ্ছে বর্ধমানে, অনেকের মতে এটি পূর্ববঙ্গের বরিশালে। তো যাই হোক, তো ওনারা ছিলেন বৈষ্ণব। ওনার পিতা পৃথ্বীধর, উনি অ্যাকচুয়ালি তীর্থে বেরোন। তো তীর্থে বেরিয়ে অনেক দিন ফিরছিলেন না আর কি। তো তখন ভবানী দাসের মনে হয় যে পিতা কোথায় গেছে, আমি খুঁজতে বেরোই। তো তখন অলরেডি কালীঘাটের নাম অনেক ছড়িয়ে পড়েছে এবং একটি প্রসিদ্ধ জায়গা। তো উনি ভাবলেন হয়তো কালীঘাটেই ওনার পিতা গেছেন। তো ভবানী দাস কালীঘাটে এলেন, ভুবনেশ্বর ব্রহ্মচারীর সঙ্গে পরিচয় হলো। ভুবনেশ্বর ব্রহ্মচারীর মানে মানে কী বলবো, তখন ওনার যা তেজ বা যাই বলুন, তপস্বীদের যেরকম হয়, সেটা দেখে উনি খুব শ্রদ্ধা জন্মায় ওনার মনে। এবং উনি উনি ভুবনেশ্বর ব্রহ্মচারীকে, ভবানী দাস চক্রবর্তী বলেন যে আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই এবং মায়ের সেবা করতে চাই। তখন ভুবনেশ্বর ব্রহ্মচারী বলেন যে আমি দুটি শর্তেই তোমাকে এই দীক্ষা দিতে পারি। সেটি হচ্ছে যে এক তো তোমরা বৈষ্ণব, তোমাকে শাক্ত মন্ত্রে দীক্ষা নিতে হবে, এবং দ্বিতীয়ত আমার কন্যা উমাদেবীকে বিয়ে করতে হবে। তাহলেই আমি তোমাকে এই কালীঘাটের কালীক্ষেত্রের যাবতীয় কার্যভার আমি তোমাকে দেব, এবং এই 595 বিঘার দায়িত্ব তুমিই পাবে। তো ভবানী দাস রাজি হয়ে যান এবং উমাদেবীকে বিবাহ করেন। কিন্তু অলরেডি আপনার ভবানী দাসের একটি বিবাহ ছিল ওই খনিয়ানে। তো উমাদেবীকে বিবাহ করার পর উনি আবার সেই পুরনো মানে প্রথম স্ত্রী যিনি, ওনাকে কালীঘাটে নিয়ে আসেন। আরও 3টে জিনিস উনি কালীঘাটে আনেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের যিনি কুলদেবতা শ্রী শ্রী বাসুদেব, মানে যেটা নারায়ণ, ঠিক আছে, আর শ্রী শ্রী মধুসূদন এবং শ্রী শ্যামরাই। বাসুদেব হচ্ছে একটি বিষ্ণুর মূর্তি, সেটি সম্ভবত পাল সেন যুগের হবে। যেটা হচ্ছে আপনি যদি গর্ভগৃহে প্রবেশ করেন মায়ের ডান দিকে যেদিকে অভয় মুদ্রা রয়েছে, সেদিকে দেখবেন একটি রূপোর কুলুঙ্গি রয়েছে। তো তার মধ্যেই বাসুদেব অধিষ্ঠান করেন। এবং আমাদের জন্মাষ্টমী কালীঘাট মন্দিরে খুব ধুমধাম করে পালিত হয়। তখন বাসুদেবকে বের করে মায়ের চরণে রেখে ওনার পূজা করা হয়। তাছাড়া বাসুদেব বেরোন না, ওনাকে দেখতেও পাওয়া যায় না, সাধারণ মানুষ দেখতে পান না। আরেক হচ্ছেন মধুসূদন, নারায়ণ শিলা। তো সেই মধুসূদনও রয়েছেন ওই কুলুঙ্গিতেই। আরেকজন হচ্ছেন শ্যামরাই। আপনি যদি মায়ের মেন গর্ভগৃহের ডান দিকে যান, শ্যামরাইয়ের মন্দির আপনি পাবেন, রাধাকৃষ্ণ, যাকে খনিয়ান গ্রাম থেকে নিয়ে আসা হয়। এবং আমাদের পরিবারে এখনও পুরনো নিয়ম নীতি মেনে খুব ধুমধাম সহকারে আমরা আমাদের হালদারদের পারিবারিক দোল হচ্ছে রামনবমীর দিন। আমরা এখনও রামনবমীতে খুব ধুমধাম সহকারে চাঁচড় জ্বালিয়ে দোল খেলে এবং শ্যামরাইকে আমরা নগর পরিক্রমায় বের করি। আগে রথে হতো, এখন ট্রাকে করে উনি নগর পরিক্রমা করতে বেরোন। তো এইভাবে আমাদের পরিবার দায়িত্ব পায়, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা কথা বললে, বারবারই বলছো যে তোমার টাইটেল নিয়ে আমি যদি বলি, যে হালদার তো ব্রাহ্মণ হয় না। তো তোমরা কি করে এই রীতিটা পেলে? দেখুন, আমরা বেসিক্যালি হচ্ছে কাশ্যপ গোত্রীয় চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, ঠিক আছে। আমাদের পূর্বপুরুষ যেটা মানে দেখুন, মতান্তর তো অনেক রয়েছে ইতিহাসে, যেটা মোটামুটি শোনা যায় যে সেন যুগে আমাদের প্রথম পুরুষ দক্ষ, উনি কনৌজ, কান্যকুব্জ, যেটা আজকে মধ্যপ্রদেশে, সেইখান থেকে উনি এখানে আসেন। মানে যেটা আমরা শুনি যে এই যে বাঙালি ব্রাহ্মণ যারা চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, এরা তো বেসিক্যালি এনারা কান্যকুব্জ ব্রাহ্মণ। তো আমরাও সেই কান্যকুব্জ ব্রাহ্মণ। আমাদের প্রথম পুরুষ দক্ষ, উনি কান্যকুব্জ থেকে এখানে আসেন এবং তারপরে আমাদের লিনিয়েজ চলে আসছে। তো আমরা বেসিক্যালি চট্টোপাধ্যায় গোত্রীয় ব্রাহ্মণ। পরে আমরা কোনোভাবে টাইটেল পাই চক্রবর্তী, সেজন্য আমরা নাম উল্লেখ পাচ্ছি ভবানী দাস চক্রবর্তীর। এবং ভবানী দাস চক্রবর্তীরই এক ছেলে, রামচরণ বা সামথিং এরকম নাম হবে, এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না। উনি মানে ওনার সময়কালে যখন বর্গী আক্রমণ হয় বাংলায়, মারাঠাদের সর্দার ছিলেন ভাস্কর পণ্ডিত। তো ভাস্কর পণ্ডিত কালীঘাটের এখানে আসেন। তো আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন মারাঠারা কিন্তু খুব বৈষ্ণবদের বিরোধিতা করত। মারাঠারা বিষ্ণুপুর আক্রমণ করে প্রচুর বৈষ্ণব মন্দির ওখানে ভেঙেছে। তো যখন মারাঠারা কালীঘাটে এলো, কালীঘাটে এসে জানতে পারলো আমাদের পরিবার এখানকার দায়িত্বে রয়েছে, 595 বিঘার জমিদারি রয়েছে আমাদের কাছে, এবং আমরা মেনলি শাক্ত এবং শৈব উপাসক। তো ওরা খুব প্রসন্ন হন এবং আমাদেরকে একটি মানে কি বলবো, পাট্টা বা যাই বলুন ওই টাইপের একটা জিনিস দিয়ে যায়, সার্টিফিকেট টাইপের, যে
আপনাদের এই যে 595 বিঘা জমি, এইখানে আমরা ডাকাতি করব না, মারাঠা বর্গিরা এখানে ডাকাতি করবে না। তো এবং আপনাদেরকে এই জন্য আমরা হাওয়ালা দিচ্ছি। তো সেই হাওয়ালা টার্মটা থেকেই আসছে হাওয়ালাদার, এবং সেটা অপভ্রংশ হয়ে হচ্ছে হালদার। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।